আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব 14। হায়াতের কোলেই নিস্তেজ হয়ে পড়ে আছে আদিব। তার মুখের রং ফ্যাকাশে, নিঃশ্বাস যেন খুব ধীরে আর ভারী। হায়াত চোখে পানি নিয়ে আদিবের মাথাটা নিজের বুকে চেপে ধরে রেখেছে। গাড়ির গতি বেড়েই চলেছে। ড্রাইভার কাকা চিন্তিত কণ্ঠে বললেন, মামনি আর একটু কষ্ট করেন, সাভার সুপার হসপিটাল চলে এসেছি। গাড়ি থামতেই হায়াত দরজা খুলে চিৎকার করে উঠল, কেউ একজন প্লিজ হেল্প করুন, আমার হাজবেন্ড ওর নিস্তেজ হয়ে গেছে। দুজন গার্ড আর একজন নার্স দৌড়ে এসে স্ট্রেচার নিয়ে আসলো। হায়াত কাপা হাতে আদিবকে নামাতে সাহায্য করলো। তার কণ্ঠ কেঁপে উঠল, বাঁচান ওনাকে প্লিজ, ওনার কিছু হলে আমি। নার্স দ্রুত বলল, ম্যাডাম চিন্তা করবেন না, আমরা দেখছি, আপনি আমাদের সঙ্গে আসুন। হায়াত দৌড়ে চলে গেল পেছনে স্ট্রেচারের পাশে। চোখে শুধু প্রার্থনা, আল্লাহ তুমি আমার আদিবকে কিছু হতে দিও না। হায়াত কাপা হাতে ফোনটা বের করলো। চোখে ঝাপসা পানি, ঠোঁট কাঁপছে। আদিবের নিস্তেজ মুখটা একবার দেখে আবার ফোনের স্ক্রিনে তাকালো। শ্বশুর শাশুড়ির নামটা দেখে বুকটা হু হু করে উঠল। সে আব্বু নামটা ট্যাপ করলো। রিং হতে না হতেই ফোনটা রিসিভ করলেন মিস্টার চৌধুরী। হায়াত মা, সব ঠিক আছে তো? হায়াত কান্নায় ভেঙে পড়ল, কণ্ঠ কাঁপা, গলা রুদ্ধ হয়ে আসছে। আব্বু, আদিব, উনি কিছু বলছে না। আমি হসপিটালে এসেছি, প্লিজ আপনারা আসেন প্লিজ। ওপাশে কয়েক সেকেন্ড নিঃশব্দ। এরপর মিসেস চৌধুরীর উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল, হায়াত মা কি হয়েছে, আদিব কই, প্লিজ ঠিকঠাক বলো। হায়াত কাঁদতে কাঁদতে বলল, সাভার সুপার হসপিটালে আছি আম্মু, ডাক্তাররাও কিছু বলেনি এখনো। আম্মু, ওর অবস্থা ভালো না। মিস্টার চৌধুরী এবার গম্ভীর গলায় বললেন, হায়াত মাথা ঠান্ডা রাখো মা, আমরা এখনই রওনা দিচ্ছি। তুমি ওর পাশে থেকেও, সাহস হারাবে না, কিছু হলে সঙ্গে সঙ্গে জানিও। হায়াত ফোনটা বুকের কাছে চেপে ধরল, চোখ দিয়ে থেমে থেমে অশ্রু ঝরছে। স্ট্রেচারটা ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আর হায়াত দৌড়ে আবার আদিবের পিছু নিল। মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওনার কিছু হলে আমি বাঁচব না। হাসপাতালের করিডোরে টানটান উত্তেজনা। হায়াত স্ট্রেচার যেদিকে নিয়ে যাওয়া হয়েছে সেদিকেই বারবার তাকিয়ে বসে আছে। তার চোখ ফুলে উঠছে কান্নায়, ঠোঁট কেঁপে কেঁপে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি তখনও আসেনি, শুধু একটা দীর্ঘশ্বাস যেন সারা হসপিটালের বাতাস ভারী করে রেখেছে। ঘণ্টাখানেক পর কেবিনের দরজা খুলে বের হলেন ডাক্তার। হায়াত তখন কেবিনের বাইরে এক কোণে বসে দুহাত জড়িয়ে ধরে কাঁপছিল। ডাক্তারের পা দেখা মাত্রই উঠে দাঁড়ালো। ডাক্তার, উনি কেমন আছেন প্লিজ বলুন না। গলা কেঁপে উঠল হায়াতের। ডাক্তার গম্ভীর মুখে বললেন, আপনার হাজব্যান্ডের অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু একটু সিরিয়াস ছিল। মাথার সামনের দিকে ধাক্কা লেগেছে। আঘাতটা বাইরে থেকে বড় মনে না হলেও ভেতরে মাইল্ড নিউরোলজিক্যাল প্রেশার তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, উনি হঠাৎ মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন, আর সেটাই তার ব্রেইনে বড় ধাক্কা দিয়েছে। মানে ওনার ব্রেইনে কিছু হয়েছে? হায়াত চোখে পানি নিয়ে জিজ্ঞেস করলো। না, রক্তক্ষরণ হয়নি, কিন্তু ওর মানসিক অবস্থা খুব ভঙ্গুর। আমরা এখন মানসিক স্টেজ পর্যবেক্ষণ করছি। তার উপর বাঁ হাতের গভীর কাটা ক্ষতও ছিল, আমরা সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছি। হায়াত ফুপিয়ে কেঁদে উঠল, এখন আমি কি করলে উনি সুস্থ থাকবে? ডাক্তার সহানুভূতির কণ্ঠে বললেন, আপনি ওর পাশে থাকুন, কথা বলুন, ওকে বুঝতে দিন সে একা না। এক্ষেত্রে পরিবার আর মানসিক সাপোর্টই সবচেয়ে বড় ঔষধ। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে হায়াত কেবিনের দরজার সামনে রাখা চেয়ারে বসে পড়ল। চোখ দুটো লাল, ক্লান্তি আর কান্নায় শুকিয়ে যাওয়া মুখ। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হাসপাতালের করিডোরে লোকজন আসা যাওয়া করছে, কিন্তু হায়াত যেন কিছুই দেখছে না। তার সব মনোযোগ এখন দরজার ওপারে, আদিবের নিস্তব্ধ ঘুমন্ত মুখের দিকে। ঠিক সেই মুহূর্তে করিডোরের এক প্রান্তে হঠাৎ কিছু কোলাহল শোনা গেল। ওনারা আসছে, হায়াত আসতে বলল নিজের মনে। হাসপাতালের স্লাইডিং গেট দিয়ে ভেতরে ঢুকলেন আদিবের বাবা মা, সঙ্গে চাচা চাচিও। মিসেস অরোরা ছুটে এসে হায়াতকে জড়িয়ে ধরলেন। আমার বাচ্চা কই মা, আদিব কই, কেমন আছে সে? গলায় আতঙ্ক ও কান্না মিলিয়ে একটা ঝাপসা কণ্ঠ। হায়াত নিজেকে শক্ত করে বলল, আম্মু, ওনার মাথায় আঘাত লেগেছে আর মানসিক চাপও, হাতেও গভীর কাটা ছিল, এখন উনি ঘুমাচ্ছেন। ডাক্তার বলেছে ক্রিটিক্যাল না, কিন্তু বিশ্রাম দরকার। মিস্টার চৌধুরী কপাল চেপে ধরে নিচু গলায় বললেন, আমার ছেলেটা তো মুখ ফুটে কিছুই বলে না, সব নিজের ভেতর জমিয়ে রাখে। এমন একদিন তো হতেই হতো। আসলে আব্বু, আজ আমাদের মাঝে ঝগড়াও। মিসেস অরোরা হায়াতকে থামিয়ে দিয়ে বললেন, হুশ,
আম্মু, এখন এসব বলো না, বাড়ি গিয়ে শুনবো। চাচা চাচি উদ্বিগ্ন মুখে কেবিনের দরজার দিকে তাকিয়ে থাকেন। চাচি বললেন, হায়াত মা, তুই অনেক সাহসের কাজ করেছিস। ঠিক সময় ওকে হাসপাতালে এনেছিস। তুই না থাকলে আজ কী হতো? হায়াত চোখ মুছে কাপা গলায় বলল, হুম। মিসেস অরোরা হায়াতের মুখটা হাত দিয়ে ধরলেন। মা, তুমি ওর কাছে থেকো, আমরা সবাই আছি। এখন ওর জন্য শুধু ভালোবাসা, ধৈর্য আর পাশে থাকার দরকার। হাসপাতালের করিডোরে তখন নীরবতা, কেবল ঘড়ির কাঁটার টিকটিক আর প্রত্যাশা কখন আদিব চোখ খুলবে। হাসপাতালের করিডোরে সবাই তখন কেবিনের বাইরে ভিড় করে উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে। তখন হঠাৎ মিসেস অরোরা চারপাশে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, 1 মিনিট, নেহা কোথায়? তোমাদের সাথে আসেনি? হায়াত আস্তে ধীরে সবকিছু খুলে বলল সবাইকে। মিসেস অরোরা যেন থমকে গেল। কি বলবে, কেমন প্রতিক্রিয়া দেখাবে, কিছু বুঝে উঠতে পারলেন না। মিসেস অরোরা হতবাক, হায়াতের চোখে চোখ রেখে অপরাধবোধে গুম হয়ে আছেন। করিডোর জুড়ে নীরবতা। ঠিক তখনই করিডোরের এক প্রান্তে হঠাৎ হইচই শুরু হলো। দ্রুত পায়ে হেঁটে আসতে 3 জন। আদিবের ফুফাতো 2 বোন, জান্নাত, শম্পা আর তার স্বামী। জান্নাত রাগে গজগজ করতে করতে বলছে, এখানে যা হচ্ছে সব শুনেছি আমরা। আদিব ভাই হাসপাতালে, আর দোষ দেয়া হচ্ছে নেহা আপুকে। এটা তো বরদাস্ত করা যায় না। খালিদ গলা চড়িয়ে বলল, হায়াত সব নাটক করছে, ওই মানসিক চাপ দিয়েছে ভাইয়াকে, এখন আবার দোষ চাপাচ্ছে নেহা আপুর উপর। শম্পা 2 হাতে কোমর ধরে বলল, একজন মেয়ে হয়ে আরেক মেয়েকে এত নিচে নামায়, একটু লজ্জা থাকা উচিত হায়াত তোমার। হায়াত মাথা নিচু করে বসেছিল, কথা শুনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ লাল, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। আপনারা কি শুনেছেন জানি না, কিন্তু আমি কোনো গল্প বানাইনি। আমি যা শুনেছি ওনার মুখে তাই বলেছি। জান্নাত এবার ঠাস করে বলল, তাই নাকি? এখন তুমি একাই সত্যি আর বাকিরা সব মিথ্যে? ঠিক তখনই মিসেস অরোরা উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন, চুপ করো সবাই, হায়াত যা বলেছে আমি বিশ্বাস করি। আজ আমি বুঝেছি আমার ছেলেটা একা ছিল কারণ ওর পাশে থাকার ভান করেছিল তোমরা। নেহাও একটা বেহায়া। সবাই চমকে গেল। চাচা গম্ভীর গলায় বললেন, অরো আপা, এই মুহূর্তে দরকার নয় এসব তর্কের। ওর জীবন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কার দায় কার সম্মান সেটা পরে দেখা যাবে। হায়াত নিঃশ্বাস ছেড়ে আবার কেবিনের দিকে তাকালো। তার চোখে এখন আর দুর্বলতা নেই, আছে আগুন। রাত 1টা, হাসপাতালের করিডোরে আলো ম্লান, সবার চোখে ক্লান্তি। আদিব তখনও ঘুমে অচেতন। স্যালাইন চলছে শান্তভাবে, বাইরে ভারী নিস্তব্ধতা, মাঝে মাঝে নার্সদের ধীর পায়ের শব্দ। মিসেস অরোরা চেয়ার থেকে উঠে এসে হায়াতের পাশে বসলেন। হায়াত তখন ওর কপাল ধরে বসে আছে, চোখ লাল, কাপড় মলিন, হাতে স্যালাইনের পাইপ লেগেছিল বলে ওর হাতেও কেটে গেছে, হালকা রক্তের দাগ। মা চলো, তুমি একদম বিধ্বস্ত হয়ে গেছো, এই অবস্থায় তুমি ওর পাশে থাকতে পারবে না। আমার এক বান্ধবীর বাসা এখানেই কাছাকাছি, চলো গোসল করে একটু পরিষ্কার হও, ওর জন্য কিছু দরকারি জিনিসও আনতে হবে। হায়াত ক্লান্ত গলায় বলল, আমি ওনাকে ছেড়ে কোথাও যেতে চাই না আম্মু। মিসেস অরোরা হাত ধরে বললেন, আমি আছি তো মা, তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে আদিব কার উপর ভরসা করবে? একটু সময় দাও নিজেকে। শেষমেশ হায়াত রাজি হলো। তারা দুজনেই গাড়িতে উঠল। চারপাশ নিস্তব্ধ, শহর ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর এক ফ্ল্যাট বাড়ির সামনে গাড়ি থামলো। দরজা খুললেন মিসেস অরোরার বান্ধবী, একজন শান্ত স্বভাবের মহিলা। ও, হায়াত তো একদম ভেঙে পড়েছে, তুমি ভেতরে এসো মা। হায়াতকে আলাদা একটা বাথরুমে নেওয়া হলো। পরিষ্কার জামা, তোয়ালে, অল্প গরম পানি, সব প্রস্তুত। গোসল শেষে হালকা ধবধবে একটা সালোয়ার কামিজ পরিয়ে দেওয়া হলো ওকে। হায়াতের হাতে নিজে ব্যান্ডেজ করলেন মিসেস অরোরা। সেখানটায় নার্সিং পাইপে কেটে গিয়েছিল। একটা ব্যাগে তার দরকারি কিছু জিনিস ভরলেন, চুলের ব্রাশ, ওড়না, আদিবের জন্য একজোড়া জুতো ও পাতলা চাদর। ফিরতি পথে গাড়ির জানালায় হায়াত চুপচাপ তাকিয়েছিল। শহরের আলো আঁধারিতে তার চোখে প্রতিফলিত হচ্ছিল শুধু একটাই কথা, যতদিন আদিব শ্বাস নেয় আমি ওর পাশে থাকব। রাত প্রায় 2টা। হায়াত আর মিসেস অরোরা দরজার সামনে এসে পৌঁছালো। সদ্য গোসল সেরে হাত ব্যান্ডেজ করা পরিপাটি হায়াত একটু শান্ত, কিন্তু চোখে গভীর ক্লান্তি। কেবিনের দরজার সামনে অদ্ভুত এক হট্টগোল, একজন চিৎকার করছে আর নার্সরা চারপাশে তাকিয়ে। হঠাৎ করেই সবার চোখ ধাঁধিয়ে এক চেহারা কাঁদতে কাঁদতে ছুটে এলো। নেহা, মুখ লাল, চোখ পাগলের মতো, চুল এলোমেলো, সরাসরি দৌড়ে এসে হায়াতের সামনে দাঁড়ালো। এই ফকিনি, তোর জন্যই আমার আদিব আজ হাসপাতালে, তুই বউ না বিষ? বলে সজোরে হায়াতের কাঁধটা ধাক্কা দিল। হায়াত হতবাক হয়ে পিছিয়ে গেল। মিসেস অরোরা হতচকিত। চারপাশ থমকে গেল মুহূর্তে। নেহা এবার ক্ষিপ্ত হয়ে ইংরেজিতে চিৎকার শুরু করলো, ইউ লো ক্লাস অ্যাটেনশন সিকার,
ইউ ট্র্যাপড আদিপ অ্যান্ড নাও ইউ আর প্লেয়িং দ্য ভিকটিম। ইউ আর জাস্ট এ প্যাথেন্টিক লিটিল ঠাস। এক তীব্র শব্দ বাতাস কেটে ছড়িয়ে পড়ল করিডোরে। মিসেস অরোরা সজোরে এক চর বসালেন নেহার মুখে। সবাই স্তব্ধ। এনাফ নেহা, গর্জে উঠলেন তিনি, চোখে অগ্নি। শেম অন ইউ, তুমি কিভাবে এতটা নিচে নামলে? এই মেয়েটি আজ আমার ছেলেকে বাঁচিয়েছে, আর তুমি, তুমি তার জীবনের বিষ। তুমি আমার বোনের মেয়ে বলে সব সহ্য করেছি, আজ আর না। নেহা চোখে হাত দিয়ে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। চর খাওয়ার পর যেন হুঁশ ফিরেছে। মিসেস অরোরা এগিয়ে গিয়ে হায়াতের হাত ধরলেন। এই মেয়েটা হায়াত আজ যা করেছে আমি জীবনেও শোধ দিতে পারবো না। আজ থেকে সে শুধু আমার ছেলের বউ না, আমার মেয়েও। হায়াতের চোখ দিয়ে নীরব অশ্রু গড়াতে লাগলো। নেহা একবার চারপাশে তাকিয়ে চুপচাপ সরে যেতে লাগলো। মুখের সেই দম্ভ, অহংকার সব যেন থেমে গেছে এক চরের ঝড়ে। চাচা ধীরে বলে উঠলেন, সত্যি আজকে দাঁতের মধ্যে থেকে বিষ বের হয়ে গেছে। আর করিডোরে আবার সেই নিস্তব্ধতা নেমে এলো। এবার অনেক হালকা, শান্ত। নেহার মুখ রাগে তেতে আছে, চোখ দিয়ে আগুন ঝরছে, ঠোঁট কাঁপছে সংবরণ করতে না পারা ক্ষোভে। মায়ের চরের পরেও সে থামেনি, বরং আরো ফুঁসে উঠেছে, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, এখনই গ্রামে চলে যাব, এখনই। বলে চিৎকার দিয়ে রুমালটা চোখে চেপে ধরল সে। হাসপাতালের করিডোরে সবাই স্তব্ধ। কেউ আর নেহার চোখে চোখ রাখতে পারছে না। একমাত্র রাগী নিঃশ্বাসেই তার জেদ টের পাওয়া যাচ্ছে। মিস্টার চৌধুরী, যিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে নেহা, তুমি যেতে চাইলে যাও, আমি গাড়ি দিচ্ছি, ড্রাইভার রেডি থাকবে। নেহা একবার তাকালো তার আঙ্কেলের দিকে, কিছুটা হতবাক, কারণ সে হয়তো আশা করেছিল কেউ তাকে থামাবে, আদর করে বোঝাবে, কিন্তু কেউ না, কেউ একটা শব্দও করল না। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা সবাই মিলে এখনো ফকিন্নিকেই বউ বানাও, আমার কিছু যায় আসে না, বলে দ্রুত পেছন ঘুরে হাঁটতে লাগলো। মিসেস অরোরা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেন, যেন একমাত্র উত্তর এটুকুই, তোমার সিদ্ধান্ত, তোমার পরিণতি। একটা ভারী নিঃশ্বাস ফেললেন হায়াত, কিন্তু মুখে কিছু বললেন না। একজন কাজের লোক এসে জানালো, গাড়ি নিচে দাঁড়িয়ে গেছে ম্যাডাম। নেহা নিচে নেমে গেল। হাসপাতালের করিডোর তখন একদম স্তব্ধ। নেহা চলে গেছে, সবাই যেন নিঃশ্বাস চেপে আছে। হায়াত চোখ নামিয়ে দাঁড়িয়ে, মিসেস অরোরা তার পাশে হাত রেখে দাঁড়ানো। এমন সময় কেবিনের দরজা খুলে একজন নার্স বেরিয়ে এলেন, মুখে হালকা হাসি। স্যার, ভালো খবর, মিস্টার আদিবের জ্ঞান ফিরেছে। সবাই একসাথে নড়ে উঠল। মিসেস অরোরা বিস্মিত হয়ে বললেন, জ্ঞান ফিরেছে আমার বাবুর? হায়াত যেন বিশ্বাসই করতে পারছে না, চোখ বড় বড় করে নার্সের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে পা বাড়ালো ক্যাবিনের দরজার দিকে। চাচা চাচি, জান্নাত, খালিদ, শম্পা সবাই দুশ্চিন্তায় থাকলেও মুখে একটা স্বস্তির ছাপ। মিসেস অরোরা হালকা হেসে হায়াতের কাঁধে হাত রাখলেন। চলো মা। হায়াত একবার মায়ের মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে সকলের সাথে দরজার দিকে এগিয়ে গেল। আদিবের চোখ একটু একটু করে খুলে আবার চারপাশে তাকালো। সবাই দাঁড়িয়ে, কারো মুখে উদ্বেগ, কারো চোখে জল। হায়াত তার পাশে বসে হাত ধরে রেখেছে। হঠাৎ আদিব আস্তে করে নিজের হাত নাড়াতে গেল, তখনই মুখটা কুঁচকে উঠল। ব্যথা, গভীর ক্ষতের জ্বালা তীক্ষ্ণভাবে মনে করিয়ে দিল তাকে। আহ! আদিব দাঁতে দাঁত চেপে শব্দ করল, তারপর চোখ মেলে রাগী ভঙ্গিতে চেয়ে বলল, এই বালের ক্যানোলা খুলে দাও, কেমন পেঁচিয়ে রাখছে। আর সবাই বাড়ি যাও, আমি একদম ঠিক আছি। হায়াত থাক, বাকিদের দরকার নাই এখানে, তোমরা বাড়ি যাও। ঘর হঠাৎ থম মেরে গেল। সবাই বিস্ময়ে চুপ করে দাঁড়িয়ে। এমন ভাষা, এমন ধাঁচে কথা আদিবের অভ্যাস নয় সাধারণত, কিন্তু যন্ত্রণার সাথে মানসিক ধাক্কাও যে এসেছে তা স্পষ্ট। মিসেস অরোরা একটু গম্ভীর স্বরে বললেন, আদিব, এভাবে কথা বলতে নেই বাজান, তুমি অসুস্থ। আদিব কাঁপা কাঁপা গলায় বললেও, আমার মাথা ধরছে, হাত ব্যথা করছে, প্লিজ আমার হায়াত থাকুক, বাকিরা একটু সময় দাও আমাকে। মিস্টার চৌধুরী মাথা নেড়ে সবাইকে ইশারা করলেন, চলো সবাই, ছেলেটা একটু নিজের মতো থাকুক। চাচা চাচি, খালিদ, শম্পা সবাই এক একে বেরিয়ে গেলেন। মিসেস অরোরা হায়াতের কাঁধে হাত রেখে বললেন, ওর খেয়াল রাখিস মা। হায়াত নীরবে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। দরজা বন্ধ হয়ে গেল। কেবিনে এখন শুধু হায়াত, আদিব আর নার্স। আদিব নার্সকে দেখে একটু মুচকি হেসে বলল, আপনি তো অনেক সুন্দর, তবে আমার বউটা আরও বেশি সুন্দর। তারপরে কেমন ধ্বনিতে মিষ্টি হাওয়ার মতো গলায় যোগ করল, এখন আমার বউকে খাবো আমি, আপনি আপনার স্বামীর কাছে যান। নার্স হঠাৎ থমকে গেলেন, চোখ বড় করে তাকিয়ে রইলেন, আর মৃদু লজ্জিত হয়ে হালকা হেসে বললেন, স্যার, আমি তো, আমার স্বামী। এই কথায় হায়াত পাশে একটু বিস্ময়ে কাঁপল। তার চোখে মিশে গেল মৃদু রাগ আর লজ্জার ছাপ। আদিব শান্ত গলায় বলল, দেখছো, সবাই নিজের জায়গায় থাকা ভালো। আদিব হাতের ক্যানোলা খুলে একটা ওয়ান টাইম টেপ লাগিয়ে নিল হাতে।
আদিব হায়াতের দিকে তাকালো। সাদা পরি লাগছে, মানুষ চিন্তা করলে শুকিয়ে যায়, আর তার বউকে দ্বিগুণ সুন্দর লাগছে। কিছু একটা ভেবে নার্স কল বাটন চাপলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সাদা অ্যাপ্রন পরা নার্স এসে দাঁড়ালো কেবিনে। আদিব কাপা গলায় কিন্তু রাগ চেপে বলল, একটা কথা কানে তুলে নিন, সকাল না হওয়া পর্যন্ত এই কেবিনে যেন কেউ না আসে। কেউ না, দরকার হলে বাইরে গার্ড বসিয়ে দিন। নার্স একটু থতমত খেয়ে বলল, আচ্ছা স্যার, কিন্তু। আদিব চোখ বড় করে তাকালো। কত টাকা লাগবে বলুন, কত টাকায় আপনারা শান্তি কিনে দেন এই হাসপাতালটায়? হিসাবটা বলেন, দিয়ে দিচ্ছি, শুধু আমাকে আর আমার বউকে একা থাকতে দিন। আদিব হায়াতের চোখে তাকালো। সেখানে কষ্ট, ভয় আর ভালোবাসা একসাথে মিশে আছে। একটু নরম গলায় বলল, আমার মাথা আর কিছু নিতে পারছে না হায়াত, শুধু তুমি থাকো, আর কেউ না, ডক্টরও না। নার্স ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে স্যার, আমি ইনচার্জকে জানিয়ে ব্যবস্থা নিচ্ছি, আপনারা রেস্ট দরকার। নার্স বেরিয়ে গেলে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এখন চারপাশটা নিস্তব্ধ। কেবিনে শুধু হালকা আলো আর আদিব হায়াতের শ্বাসের শব্দ। আদিব একটু দুষ্ট হেসে বলল, লাজুক পাখি, তোমাকে এখনই খাবো। হায়াত চোখ বড় করে তাকিয়ে রেগে বলল, আপনি তো অসুস্থ। আদিব মুখে মৃদু হাসি রেখে বলল, তুমিই তো আমার ঔষধ, তুমি থাকলে সব যন্ত্রণা ভুলে যাই, অসুস্থতা তো কিছুই না। হায়াত একটু লজ্জা পেয়ে থমথমে গলায় বলল, কিন্তু সত্যি একটু বিশ্রাম করুন, শরীরের খেয়াল রাখুন। আদিব হাত বাড়িয়ে হায়াতের গালে হালকা স্পর্শ করল। তুমি না থাকলে এইসব অসম্ভব, এখন আমার দরকার শুধু তোমাকে। আদিব ফিসফিস করে বলল, ব্যথা হাতে আর মাথায়, ওখানটায় সব ঠিকই আছে। আদিব আস্তে আস্তে হায়াতকে বুকে চেপে ধরল। হায়াত এক ফালি হাসি ঝুলে আদিবের সারা মুখে চুমু খেতে লাগলো। আদিব হায়াতের গলায় জোরে জোরে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। মুহূর্তের মধ্যেই গলায় দাগ হয়ে গেল। আদিব ওড়না সরাতে যাবে, তার আগে হায়াত নিজেই ওড়নাটা বুক থেকে ফেলে দিল। আদিব ভ্রু কুঁচকে বলল, বালের চিন্তা করে ছোট করে ফেললে, এখন বড় করতে হবে। ইস, উনি নাকি অসুস্থ। হায়াত আদিবের চুল হাত দিয়ে এলোমেলো করে দিল। হায়াত কামিজটা খুলে ফেলল। আদিব হায়াতের বক্ষস্থলে মুখ ডুবিয়ে দিল। মিনিট পাঁচেক পর হায়াত আদিবের নিষিদ্ধ স্পর্শের বাহুকে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলো। আদিব হায়াতের চুল ধরে জোরে চাপ দিল। হায়াতের চোখে পানি এসে পড়ল। হায়াত কাশতে লাগলো। খেলবো না, সরেন। কেন পাখি, কি হয়েছে? গলায় ঢুকে গিয়েছিল। আহ আচ্ছা সরি বউ, আসো এবার আমি। আদিবের আঙুল ছুঁয়ে গেল সেই নিঃশব্দ গোপন দ্বার। সেখানে হায়াতের নিঃশ্বাস এলোমেলো হয়ে ওঠে, শরীর যেন নিজের ভাষায় কথা বলতে শুরু করে। তার দৃষ্টি থেমেছিল সেই সজল কুসুমের দিকে, যে কুসুমে নারী ও প্রকৃতির সব রহস্য লুকানো। লজ্জার কুঞ্জে এক ফোঁটা কাঁপুনি, যেন মৌন চাহনিতেই অরণ্যের দুয়ার খুলে গেছে। আদিব আস্তে আস্তে জোনাকের আলোয় স্নান করা অরণ্যে মুখ ডুবিয়ে দিল। হায়াতের হাত আপনা আপনি আদিবের চুলে চলে গেল। আদিব জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ নিতে লাগলো। আস্তে করে সতীত্বের বাগানের লজ্জার অন্তরালে থাকা ধাতু পুড়ে দিয়ে সিক্ত বাগানের দরজায় ধাক্কা দিতে লাগলো। হায়াত ব্যথায় মুখ দিয়ে আমূলক শব্দ উচ্চারণ করলো। আদিব তাড়াতাড়ি করে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। কেবিনের সাদা চাদর সাক্ষী হলো তাদের কুসুম গুচ্ছের আবরণের। সকাল 6টা, হাসপাতালের করিডোরে হালকা আলো ফুটেছে, বাইরে গাড়ির শব্দ, একের পর এক কাক ডাকছে দূরে কোথাও। এই সময় হায়াতের মোবাইল বেজে উঠল। কল। চৌধুরী বাড়ি থেকে গাড়ি এসে গেছে ওদের নিতে। হায়াত ধীর পায়ে আদিবের কেবিনে ঢুকলো। আদিব জানালার পাশে তাকিয়েছিল চুপচাপ। হায়াত বলল, চলুন, গাড়ি এসে গেছে, বাড়ি যাই। আদিব একবার হায়াতের দিকে তাকিয়ে মুচকি আসলো। তুমি থাকলে যে কোনো জায়গায় আমার বাড়ি। হায়াত চোখ নামিয়ে ফেললো লজ্জায়। মিনিট 10 পর নার্স এসে সারপত্র দিয়ে গেল। মিসেস অরোরা, মিস্টার চৌধুরী বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আদিব হায়াতের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটলো, গায়ে এখনো হাসপাতালের গন্ধ লেগে। গাড়ি দরজায় উঠে বসার আগে আদিব শেষবারের মতো হাসপাতালের দিকে তাকালো। যেন কিছু স্মৃতি রেখে যাচ্ছে সেখানে, ব্যথা, অভিমান আর হায়াতের ভালোবাসা নিঃশব্দ সাক্ষ্য। গাড়ি ধীরে ধীরে চৌধুরী বাড়ির পথে রওনা দিল। গাড়ির ভেতর হালকা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আদিবের শরীর যেন ঘামছে অকারণে। হাতটা একপাশে রেখে হেলান দিয়ে বসলো সে, তবুও ব্যথাটা যেন হাড়ের ভেতরেও কাঁপুনি ধরাচ্ছে। হায়াত পাশে বসে চুপচাপ তাকিয়ে, চোখে উৎকণ্ঠা, মুখে কিছু বলছে না, কিন্তু হাতটা ধরে রেখেছে শক্ত করে। আদিব হঠাৎই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁসফাঁস করতে লাগলো। মুখ থেকে নিঃশ্বাস যেন ভারী হয়ে বেরোচ্ছে, চোখ দুটো আধবোজা, ক্লান্ত আর অস্থির। হায়াত উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন? আদিব ধীরে মাথা নাড়িয়ে বলল, কিছু না জান, মাথাটা ভার লাগছে, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। হায়াত তৎক্ষণাৎ পানির বোতল তুলে ধরল। এই নিন, একটু পানি খান। আদিব এক চুমুক খেয়ে বলল, সব ঠিক হয়ে যাবে তো হায়াত?
হায়াত চোখের কোণে জল চেপে রেখে হাসার চেষ্টা করলো। হ্যাঁ, ইনশাল্লাহ, আমি আছি তো আপনার পাশে, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আদিব হালকা কেসে উঠল, তারপর এক ঝটকায় হায়াতের কোলের দিকে হেলে পড়ে গেল। পরক্ষণেই তার মুখ থেকে এক প্রবল বমি। হায়াত আটকে উঠল, আচমকা উষ্ণ ভারী বমির স্পর্শে শিউরে উঠল সে। তারপর নিজেকে সামলাতে না পেরে চোখ মুখ চেপে ধরেও পারল না। হায়াত নিজেও বমি করে দিল। ওয়াক! এক মুহূর্তের ভেতর গাড়ির ভেতরটা যেন ভরে উঠল ঘৃণ্য বিব্রতকর এক অসহ্য গন্ধে। মিসেস অরোরা সামনে থেকে ঘুরে তাকিয়ে চিৎকার করে উঠলেন, বাজান! রাকিব চৌধুরী সামনের সিট থেকে ফিরে তাকিয়ে গেলেন হতবাক চোখে। সেকেন্ড খানেক কিছু বুঝতেই পারলেন না তিনি। তারপরে দ্রুত বললেন, গাড়ি থামাও এখনই। ড্রাইভার কাকা ঝটপট ব্রেক কষে গাড়ি একপাশে দাঁড় করালেন। মিসেস অরোরা দরজা খুলে হায়াতকে টেনে বের করলেন গাড়ি থেকে, আর রাকিব চৌধুরী নিজে হাতে ধরে আদিবকে বের করলেন। হায়াত কাঁপা গলায় বলল, ওনার মাথা ঘুরছিল, আমি আমি জানতাম না। মিসেস অরোরা তৎক্ষণাৎ ওড়না দিয়ে হায়াতের মুখটা মুছে দিলেন। শান্ত হও মা, ওর কিছু হয়নি, মাথায় চোট খেয়েছে, বমি হতেই পারে। আদিব তখনও চোখ আধ খোলা, একরাশ ক্লান্তি আর দুর্বলতা নিয়ে ফিসফিস করে বলল, হায়াত, দূরে যেও না প্লিজ। হায়াত ওর হাত ধরে বলল, না, কোথাও যাব না, আমি আছি। কিছু বলার আগেই বাবাকে ফেলে আদিব গাড়িতে এসে হায়াতের ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। তবে মিসেস অরোরা বা রাকিব চৌধুরী তা দেখল না। গভীর চুম্বনে লিপ্ত হলো দুজন, যেন তাদের মাঝে কোনো ঘৃণ্য নেই। বাড়িতে ফিরে এসেছে সবাই। একটা অস্থির বিশৃঙ্খল সকাল পেরিয়ে হায়াত আর আদিবকে আলাদা করে রুমে নিয়ে যাওয়া হলো। মিসেস অরোরা আর কাজের মহিলা দ্রুত নতুন কাপড়, তোয়ালে, ওষুধপত্র এনে দিলেন। হায়াত আদিবকে ধরে বাথরুমের দিকে নিয়ে গেলে হাঁটছে সে ধীরে ধীরে, কিন্তু চোখ দুটোতে ক্লান্তির ছাপ স্পষ্ট। বাথরুমের দরজা বন্ধ হলো। ভেতরে শুধু দুজন, জীবনের সবচেয়ে এলোমেলো একটা রাত আর সকাল পড়ে একা এক অপরের পাশে থাকা দুটো মানুষের নিঃশব্দ বোঝাপড়া। হায়াত কল ছেড়ে দিল, হালকা গরম পানি পড়ছে। আদিব চুপচাপ দাঁড়িয়ে একবারও হায়াতের চোখে তাকায়নি। হায়াত ধীরে ধীরে ওর গায়ে পানি ঢালতে লাগলো, স্নানের মতো নয়, যেন যত্ন করে ওর ক্ষতগুলো ধুয়ে দিচ্ছে। হায়াতের কণ্ঠ কাঁপছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি জানেন। আদিব মৃদুস্বরে বলল, তুমি না থাকলে আমি আর উঠতেই পারতাম না বোধ হয়। এক মুহূর্ত হায়াত ওর বুকের কাছে মুখ গুজে কাঁদতে লাগলো নিঃশব্দে। আদিব ওর চুলে হাত রাখলো, তুমি এখন কাঁদো না, গোসল শেষ হলে তোমাকে জড়িয়ে ঘুমাবো। ধ্যাত, আসেন বউজান, একটু আদর করি। কি? আবার কিছু বলার আগে আদিব জোরে জোরে ঠোঁট দিয়ে বক্ষস্থলে চাপতে লাগলো। হায়াত আদিবের মুখে চুমু দিতে লাগলো, ব্যথায় কান্না করতে লাগলো। আদিব হায়াতকে কোলে নিয়ে সুখের সাগরে আবার তলিয়ে গেল। 3 ঘন্টা পর, এই পজিশন কেমন যান? হালকা হাসি ফুটল হায়াতের ঠোঁটে, জবাব দিল না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে গেল পানি ঝরার শব্দে। এই ফরজ গোসল শুধু শরীর ধোয়ার নয়, এ যেন একে অপরের ভাঙা মুহূর্তগুলো ধুয়ে ফেলার প্রার্থনা। গোসল শেষ করে একসাথে রুমে ফিরে এলো হায়াত আর আদিব। বিছানায় দুজন বসতে মিসেস অরোরা দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেন। হাতে রাখা ট্রেতে গরম ভাত, মুরগির ঝোল আর 1 গ্লাস দুধ। তিনি একটু হাসি দিয়ে বললেন, খাওয়া দাওয়া করে নিও, ওষুধ খাওয়ার আগে কিছু খেতে হবে। হায়াত মাথা নাড়ল, জি আম্মু, আমি খাওয়াচ্ছি ওনাকে। মিসেস অরোরা চলে যেতে হায়াত আদিবকে হালকা করে ঠোঁট কামড়ে ভাতের লোকমা এগিয়ে দিল। আদিব চুপচাপ খাচ্ছিল। এক মুহূর্ত পরে হায়াতের হাতটা একটু সামনে এলো আদিবের মুখের কাছে। হঠাৎ করে আদিব হায়াতের এক আঙুলে হালকা কামড় দিয়ে দিল। হায়াত হতবাক। উফ! এই ব্যথা পেলাম তো, কেন কামড় দিলেন? আদিব শুয়ে শুয়ে চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, তুমি এমন করে খাওয়ালে আমি তো খেতে খেতে তোমাকে খেয়ে ফেলতে পারি। হায়াতের কাঁধে একটা থাপ্পড় দিল হালকা করে। আপনি না এখনো পুরো ভালো হননি, আবার শুরু করলেন, তাও কালকে থেকে শুরু করেছেন। আদিব চোখ খুলে তাকালো হায়াতের দিকে। তোমার কাছে থাকলে সব ভুলে যাই, ব্যথাও যান। হায়াত একটু লজ্জা পেলেও হাসলো মুখ নিচু করে। তারপর আদর করে আবার লোকমা তুলে বলল, চুপ করে খান, এবার ওষুধ খেতে হবে, কথা বলবেন না। হায়াত আদিবকে ভাত খাইয়ে দিচ্ছিল ধীরে ধীরে। আদিব এক সময় চুপ করে গেল, মুখে ভাত রেখেই চিবাচ্ছে না। হায়াত জিজ্ঞেস করলো, কি হলো, খাচ্ছেন না কেন? আদিব চোখ ছোট করে কাত হয়ে তাকিয়ে বলল, ভাত চিবিয়ে দাও, না হলে খাবো না। হায়াত থমকে গেল, 1 সেকেন্ড তাকিয়ে রইল, এরপর একটু রাগ দেখিয়ে বলল, আপনি কি ছোট বাচ্চা? আদিব মুখ ভার করে চোখ ঘুরিয়ে নিল। আমার এখন মন খারাপ, দুর্বল লাগছে, তুমি চুবিয়ে দিলে ভালো লাগতো। হায়াত ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আচ্ছা বাচ্চা, মুখ খোলেন, ম্যাডাম হায়াত চিবিয়ে খাওয়াচ্ছেন।
এমন খুনসুটির মধ্যে হায়াত নিজের মুখে একটু ভাত নিয়ে চিবিয়ে আদিবের ঠোঁটে এগিয়ে দিল। আদিব হাসি মুখে বলল, এই তো আমার হায়াত, আমার মতো পাগল। হায়াত চোখ পাকিয়ে বলল, আপনি এমন পাগল হলেন কিভাবে? হায়াতকে কথা বলতে না দিয়ে আদিব হায়াতের দিকে ঝুঁকে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল।